আরিয়া হাঁটতে হাঁটতে বলল, আরে এত সুন্দর সুন্দর কথা বলি কি এমনি এমনি কোনো কারণ ছাড়া? দেখিস না সে কেমন আমাদের অ্যাসাইনমেন্ট গুলো করে দেয়, ভার্সিটিতে কোনো প্রবলেমে পড়লে তুড়ি মেরে সলভ করে দেয়, কোনো ছেলে আমাদের সাথে বাজে বিহেভ করতে পারে না। আরো কত কত সুবিধা, সব সুবিধার উৎস তো সেই রোমিও রনি। মাহি স্বীকার করলো, নিঃসন্দেহে তারা রনির জন্য বিভিন্ন রকম সুবিধা পায়। আরিয়ার বান্ধবী হিসেবে সেও অংশীদার সেই সুবিধার। তারপর আবার সরু চোখে আরিয়ার দিকে তাকিয়ে বলল, তুই মারাত্মক সুবিধাবাদী আরু। আরিয়াও এবার কপাল কুঁচকে তাকালো মাহির দিকে, তারপর বলল, তোর কি আমাকে বাংলা সিনেমার নায়িকা মনে হয় যে আমি থাকবো একেবারে সততার প্রতীক? জেগে ওঠো বন্ধু, এটা আসল দুনিয়া, এইখানে কেউ জি বাংলার দীপা না। আরিয়ার কথায় মাহি দমে গেল। তারপর বিড়বিড় করে বলল, দীপাজি বাংলা নায়িকা না, স্টার জলসা অনুরাগের ছোঁয়ার নায়িকা। ভার্সিটি থেকে এসে ঘরে ঢুকতেই আরিয়া তার পুরো পরিবারকে ড্রয়িং রুমে আবিষ্কার করলো। দুই পরিবার মিলে গোল যোগে বসে আড্ডা দিচ্ছে। আরিয়া বিস্মিত হয়ে গিয়ে যেতেই জাহানারা বেগম উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন, খবরাখবর জিজ্ঞেস করলেন। আরিয়া আরো বেশি বিস্মিত হলো যখন দেখলো নিভানও তাদের মাঝে বসে আছে এবং খুবই আনন্দের সহিত তাদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছে। এমন ভাব করছে যেন সে এই পরিবারের জামাই হতে পেরে ধন্য। আবেগে গলে গিয়ে এক বাক্যে দুবার করে বাবা ডাকছে আনিসুর রহমানকে। জামাতার মুখে বাবা ডাক শুনে আনিসুর রহমানও বারবার মোমের মতো গলে যাচ্ছেন। তার চোখের কোণে বারবার পানি জমছে। আরিয়ার ইস্ত্রে পাকা ভাই বোনগুলো দুলাভাই দুলাভাই করে মুখে ফেনা তুলছে। নিভানও তাদের শ্যালক শালিকা সম্বোধন করে তাদের সাথে এটা সেটা মশকরা করছে। আরিয়ার শ্বশুর শাশুড়ি, বাবা মা বেআই বেআইনের সাথে মশকরা করছেন। চারিদিকে কি হই হুল্লোড়, আনন্দ। তার মাঝে আরিয়া শুধু অসহায় হয়ে বসে রইল। নিভানকে সে ইতিমধ্যে মনে মনে কয়েক হাজার গালিও দিয়ে ফেলেছে। খুব তো বলছিল জোর করে বিয়ে দিয়েছে। সে নিজের ইচ্ছে করেনি বিয়ে। এই বিয়েতে তারও কোনো ইন্টারেস্ট নেই। এখন ব্যবহার এমন করছে যেন তাদের খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। নিভান এই বিয়েতে খুব খুশি। আরিয়াকে পেয়ে সে আরো খুশি। আরিয়া কটমট করে তাকালো নিভানের দিকে, নিভানও তাকালো আরিয়ার দিকে। তাদের চোখাচোখি হলো। হোয়াট আ টাইমিং! তাদের যদি প্রেমের বিয়ে হতো তাহলে আরিয়া লজ্জা পেত, লজ্জা পেয়ে হয়তো মুখ নামিয়ে ফেলতো। কিন্তু তাদের প্রেমের বিয়ে না, তাই আরিয়া লজ্জা পেল না, মুখও নামিয়ে নিল না। উল্টো দ্বিগুণ কটমটে দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টির বিপরীতে নিভান হাসলো, মিষ্টি হাসি। আরিয়া ভরকে গেল, কনফিউজড হয়ে গেল সেই হাসি দেখে। ব্যাটার মাথায় চলছেটা কি? কোনোভাবে কি আরিয়ার প্রেমে টেমে পড়ে যায়নি তো? হায় আল্লাহ! আরিয়া চোখ বড় বড় করে তাকালো। নিভান পাশে বসে থাকা আরিয়ার ছোট বোন মারিয়ার সাথে হাসতে হাসতে আবারও আরিয়ার দিকে তাকালো। তার চোখে মুখে মিষ্টি হাসি, হাসলে গালে টোল পড়ে। কাট কাট শুভ্র চেহারায় হাসিটা বেশ মানায়। আরিয়া ঢোক গিলল। এই ছেলে শেষ পর্যন্ত তার প্রেমে পড়ে গেল। আরিয়ার উচিত ছিল খুশি হওয়া। কোনো ছেলে প্রেমে পড়লে সাধারণত মেয়েরা খুশি হয়, খুশিতে গদগদ হয়, মাঝে মাঝে লজ্জাও পায়, মাঝে মাঝে গর্বও হয়। আর সেই ছেলে যদি হয় নিভানের মতো সুদর্শন, তাহলে তো আর কথাই নেই। কিন্তু আরিয়া খুশি হলো না। তার ডিকশনারিতে সাধারণ বলতে কিছু নেই, সব অসাধারণত। তাই সে খুশি হতে পারল না। উল্টো দুই পরিবারের গিজগিজ করা মানুষদের মাঝে সে ঠোঁট উল্টে বসে রইল। এটা কি হলো? এবার সে তার বাবাকে শাস্তি দিবে কি করে? বিয়েটাই বা ভাঙবে কি করে? চারিদিকে হাসি ঠাট্টা, ছোটদের প্যাপে আর বড়দের মশকরার মাঝে বসে বসে আরিয়া ভাবতে লাগলো, কেন কেন কেন, তার সাথেই কেন, ওয়াই? বাড়ির সবাই নিচে বসে ড্রয়িংয়ে আড্ডা দিচ্ছে। দোতলার লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল নিভান। আচমকাই একটা হাত খপ করে তার বাহু ধরে টান মারলো। টান মেরে নিয়ে গেল দোতলার দক্ষিণের বারান্দায়। বারান্দাটা বিশাল জায়গা জুড়ে খোলা। বিভিন্ন গাছ আর এক সেট সোফাও আছে এখানে। উপরে সিলিংয়ে একটা সাদা রঙের ফ্যান, একটা গোল টেবিল আর দুটো চেয়ারও আছে অবসরে দক্ষিণা বাতাস খেতে খেতে চা পানের জন্য। এক কথায় মনোমুগ্ধকর একটা জায়গা। যে কেউ এক দেখায় মুগ্ধ হবে সাদা রঙের ভীষণ রুচিসম্মত সাজানো এই বারান্দা দেখে। কিন্তু আরিয়ার চোখে মুখে কোনো মুগ্ধতা নেই। সে হাত বাজ করে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে নিভান। সে তাকে করিডোর থেকে ধরে বেঁধে নিয়ে এসেছে। হঠাৎই আরিয়া কপাল কুঁচকে উঠে বলল, আপনার কাহিনীটা বলবেন? আরিয়ার কথা নিভান বুঝতে পারল না, এমন ভান করে তাকালো। জিজ্ঞেস করলো, কিসের কাহিনী? কিসের কাহিনী মানে? এই যে নিচে আপনি এমন ভান করছিলেন যেন আপনি বিয়েতে খুব খুশি। খুশি তো,
আমার একদিন হলো নতুন বিয়ে হয়েছে। আমার খুশি থাকার কথা নয় তো কার খুশি থাকার কথা? ডোনাল্ড ট্রাম্পের। এই এই আপনি না বলেছিলেন আপনাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? হয়েছে তো। তাহলে? তাহলে কি? জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে কি আমি এখন হাত পা ছড়িয়ে কাঁদবো? বিয়েই তো দিয়েছে, এলাচি তো আর খেতে দেয়নি। বিয়ে হলো নিয়ামত, অতীব সুন্দর নিয়ামত। আমি এই নিয়ামত পেয়ে আনন্দিত। আরিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। একদিনেই এই ভুল বদল। আরিয়া উত্তেজিত হয়ে পড়ল। দুবার এদিক ওদিক পাইচারি করে এসে কোমরে হাত দিয়ে বলল, এই মিস্টার, ঝেড়ে কাশেন তো। আপনার উদ্দেশ্যটা কি? নিভান নিষ্পাপ একটা চাহনি দিয়ে বলল, আমার কি উদ্দেশ্য থাকবে? না, অবশ্যই এই ভোল বলদের কোনো না কোনো এক উদ্দেশ্য আছেই। তাড়াতাড়ি বলুন, আপনি কি করতে চাইছেন? নিভান দুষ্টু হাসলো। আপাতত একটু বউয়ের সাথে রোমান্স করতে চাইছি। আরিয়া এবার রীতিমতো বিষম খেলো। হতবাকের চূড়ায় পৌঁছে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলতে নিয়েই বলতে পারল না। মুখ বন্ধ করে বার কয়েক বড় বড় শ্বাস নিল। তারপর তর্জনী উছিয়ে আপনি? এইটুকু বলে বাকিটা বলতে পারল না। সে উত্তেজিত হয়ে গেছে। আর উত্তেজিত হলে আরিয়ার কথা আটকে যায়। তুমি এমন রিয়্যাক্ট করছো যেন আমি বউয়ের সাথে রোমান্স নয়, গার্লফ্রেন্ডের সাথে রুম ডেটে যাওয়ার কথা বলছি। আরিয়া আরো হতবাক হলো এমন নির্লজ্জ মার্কা কথা শুনে। নিভানের দিকে অগ্নিদৃষ্টিতে চাইল। নিভানের চোখে মুখে কৌতুক উপচে পড়ছে। চোখ কৌতুকে চিকচিক করছে। ঠোঁটের কোণে লেপ্টে আছে দুষ্টামির হাসি। আরিয়া অনেক কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার এখন ঠান্ডা হতে হবে। তার জন্য পানির নিচে গিয়ে 1 ঘন্টা 25 মিনিট বসে থাকতে হবে। এখন সে অশান্ত, তাই তার অনেক কথা পেট থেকে মুখে ফিল্টার হয়ে আস্তে আস্তে হয়ে গেল। আনবিলিভেবল, আপনি অসহ্য। আরিয়ার কথায় নিবান 2 কদম এগিয়ে এসে আরিয়ার কাছাকাছি দাঁড়িয়ে কৌতুক মাখা হাসি নিয়ে বলল, তোমার জন্য। আরিয়ার সহ্যের সীমা পেরিয়ে গেল। সেই গর্ধব এই লোকের সাথে কথা বলতে এসেছিল। তাই চোখে মুখে সে অসহ্যকর ভাব প্রকাশ করে আরিয়া সোজা হাঁটা দিল ভেতরের দিকে। কিছু দূর যেতেই পেছন থেকে ডাক দিল নিভান। আরিয়া দাঁড়িয়ে পড়ল। নিভান হেঁটে এসে একদম আরিয়ার সামনে দাঁড়ালো। 2 হাত পকেটে রেখে কাঁধটা একটু নিচু করে আরিয়ার মুখোমুখি হলো। কপালে এসে পড়ল এলোমেলো ঝাঁকড়া চুলগুলো। ঠোঁটের কোণে আগের মতো হাসি নিয়ে বলল, সকালের চ্যালেঞ্জের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? এতটা ভুলো মনে হলে চলবে মিসেস এহসান? আরিয়ার ঝট করে মনে পড়ে গেল সকালের কথা। সেই চ্যালেঞ্জ, সেই গেম। নিভান এতটা সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে। সে অবাক দৃষ্টি মেলে তাকালো। তার দৃষ্টির অর্থ ধরতে পারল নিভান। পাকা হেসে বলল, বলেছিলাম না খুব বোর হচ্ছিলাম, লেটস হ্যাভ সাম ফান, গেমটা খেলি। রুলসগুলো বললাম তোমাকে, তুমি তবু ভুলে গেলে। নিভানকে দেখে মনে হলো না আরিয়া রুলসগুলো ভুলে যাওয়ার তার খুব একটা দুঃখ হয়েছে। বরং তার ঠোঁটের কোণে লেপ্টে আছে হাসি, শয়তানি হাসি। আরিয়া হতভম্ব দৃষ্টি দেখে সে হাসি আরেকটু চওড়া হলো। সন্ধ্যায় নাস্তার পর্ব চুকিয়ে বিদেয় হলো আরিয়ার পরিবার। তবে সবাই চলে গেল না, কিছু কিছু থেকে গেল। তারা হলো আরিয়ার ক্লাস 8-এ পড়া অতি আদরের ছোট বোন মারিয়া, ক্লাস 9-এ পড়া ভাই আরান, ক্লাস 10-এ পড়া কাজিন রাতুল, রাতুলের চাশমিশ বোন ঋতু এবং আরিয়ার 1 বছরের জুনিয়র একমাত্র ফুপুর একমাত্র পুত্র আরাফ। বিকেলের সেই শখের পর 1 ঘন্টা 25 মিনিটের জায়গায় 1 ঘন্টা 40 মিনিট আরিয়া পানি নিচে বসে রইল। বসে বসে ভাবলো আসলে হচ্ছেটা কি। একদিন হুট করে তার নিভান নামক অচেনা এক ছেলের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের বাসর থেকে শুরু করে পরদিন রাত পর্যন্ত সেই ছেলে এমন ভাব করলো যেন আরিয়া কোনো মানুষ না, সে একটা ইঁদুর। ইঁদুরে নিভানের অ্যালার্জি, তাই ইঁদুর দেখলে যেমন মানুষ চোখ মুখ কুচকায় তেমনই সে আরিয়াকে দেখে চোখ মুখ কুচকালো। পুরো একটা দিন একটা রাত। তার পরের দিন সামান্য একটা ব্যাপার নিয়ে বড়সড় চ্যালেঞ্জ করে বসলো। খেলা বানিয়ে ফেললো, যেন 6 বছরের বাচ্চা কোনো একটা নতুন খেলা পেয়েছে। তারপর বিকেল থেকে সে সেই খেলা খেলতে শুরু করেও দিল। বিয়েটা মেনে নিল, হয়ে গেল ভালো জামাই, ভালো দুলা ভাই। এমন ভাব করতে লাগলো যেন সবকিছু স্বাভাবিক। বিয়েটা করে সে খুবই খুশি। মাঝে দিয়ে ফেসে গেল আরিয়া। না, ফাঁসলে চলবে না। ফাঁসাতে তো হবে ওই শয়তানটাকে। একেবারে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসাতে হবে। সে দুনিয়ার সামনে ভালো হতে চাইছে তো আরিয়া তাকে খারাপ বানিয়ে প্রমাণ করবে সে কতটা বাজে স্বামী। আর জ্বালানো, আরিয়া তো কিছু এখনো শুরুই করেনি। হাড়ে মাংসে জ্বালিয়ে ছাড়বে ওই খাটাসটাকে।
দেখা যাবে খেলায় কে জেতে আর কে হারে। গোসল করে নিচে নেমে খাওয়া দাওয়া শেষ করতেই মারিয়া আর ঋতু এসে টেনে নিয়ে গেল আরিয়াকে ড্রয়িংয়ে। ড্রয়িং রুমটা ফুটবল মাঠের মতন বড়, মাঝে সোফা, উপরে ঝাড়বাতি, খুব সুন্দর করে সাজানো খোলামেলা জায়গা। তার মাঝে সোফায় গোল হয়ে বসে আছে নিভানের খালামুনির ভাষায় আড্ডাবাজের দল, অর্থাৎ কাজিন সমাজ, যাদের কাজই হলো হই হুল্লোড় করা, হই হুল্লোড়ে বাড়ি মাতিয়ে রাখা। আরিয়াকে নিয়ে বসানো হলো সবার মাঝখানে। নিভানও আগে থেকে উপস্থিত সবার মাঝে। আজকের আয়োজন কিলার কিলার খেলা। মোট 14 জনের মতন খেলোয়াড় অংশ নিচ্ছে এই খেলায়। আরিয়াকে অনুরোধ করা হলো অংশ নিয়ে 15 জন পূর্ণ করে দিতে। আরিয়া রাজি হলো না। নিজের পরিবারের 5 জন ছাড়া সবাই তার অপরিচিত, তাই তাদের সাথে চোখ টিপাটিপি খেলার কোনো মানেই হয় না। তাই সে উঠে যাচ্ছিল, তখনই একটা কথা কানে এলো তার। কি আর করবি বল, কেউ যদি খেলা না পারে, হারার ভয় না খেলতে চায়, সেই লুজারদের খেলায় নেওয়ার কোনো দরকার আছে? আরিয়া উঠতে গিয়েও বসে পড়ল। হাসি হাসি মুখে চোখ কটমট করে নিভানের দিকে তাকিয়ে বলল। খেলবো আমি। সাথে সাথে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। নতুন ভাবে তাদের সাথে খেলবে তাই তারা আনন্দিত। আদতে আরিয়া তো নিভানের করা কিছুক্ষণ আগের অপমানজনক কথাকে মিথ্যা প্রমাণ করতে খেলতে বসেছে। সে দেখিয়ে দিতে চায় সে খেলা পারেও এবং জেতেও। কিলার কিলার খেলা হলো চোখ টেপাটেপি খেলা। একসাথে অনেকগুলো ভাঁজ করা কাগজ ফেলা হবে। প্রত্যেকে একটি করে কাগজ উঠিয়ে খুবই সাবধানে লুকিয়ে চুরিয়ে দেখবে কাগজটাতে কি লেখা আছে। একটা কাগজে লেখা থাকবে কিলার, কিলার মানে খুনি, আর বাকি সবগুলোই ভুজুম ভাজুম। যে কিলার সে অন্যজনকে চোখ টিপ মারবে, এমনভাবে মারবে যেন অন্যরা তা না বুঝে না দেখে। আস্তে করে হালকা করে ইশারা করে যাকে চোখ টিপ মারা হবে সে বলবে আম ড্যাড, অর্থাৎ আমি মারা গেছি। তখন তার ডান পাশ থেকে শুরু হবে খেলা। কিলার অর্থাৎ খুনিকে ধরার খেলা। একজন একজন করে অনুমান করতে হবে কে খুনি, কে মারলো। সবার অনুমান শেষে কিলার নিজেকে রিভিল করবে। কিছুক্ষণ আগে আমি মারা গেছি বলা মৃতদেহ লাফিয়ে উঠবে। এই খুশিতে যে সে শূন্য পাবে না। তারপর মেলানো হবে কে কে সঠিক বলেছে, কে কে বেঠিক বলেছে। সঠিক বললেই পয়েন্ট আর বেঠিক বললেই বড়সড় একটা শূন্য। আরিয়ার কপাল খারাপ, তাই তার কপালে বারবার শূন্যই পড়ছে। না সে হচ্ছে খুনি, না তাকে কেউ মারছে, আর না করতে পারছে সঠিক অনুমান। অন্যদিকে নিভানের অবস্থা ভিন্ন। সে কিলার পায় না ঠিকই, কিন্তু সে খুবই চতুর। কে কাকে কখন চোখ টিপ মারছে সে কিভাবে যেন দেখে যায়। খুবই ট্রিকি ভাবে এমন কথা বলে সে বুঝে যাবে কে কিলার। এছাড়া কেন যেন ঘুরে ফিরে তাকিয়ে সবাই চোখ টিপ মারে। ফলাফল সর্বোচ্চ পয়েন্টের অধিকারী সে। খেলার এক পর্যায়ে এসে আরিয়ার কান্না পেল। এভাবে ডাব্বা মারলে তার মান সম্মান শেষ। সে যে জিতবে না এটা শিওর, কিন্তু একেবারে লাস্টও হওয়া যাবে না, অন্তত সেকেন্ড লাস্ট হতে হবে। খেলার শেষ দান, এই দানের উপর নির্ভর করছে আরিয়ার লাস্ট হওয়া না হওয়া। শ্বশুরবাড়িতে এত এত দেবর ননদের সামনে এভাবে ইজ্জতের ফালুদা হবে জানলে কখনো এত ভাব দেখিয়ে এসে খেলতে বসতো না। শালা নিজের ভাই বোনগুলো বিমান, মীর জাফর, এতবার তারা কিলার হলো, কই একবারও তো আরিয়াকে মারলো না। ঘুরে ফিরে সবাই দুলাভাইকেই মারে। হ্যাঁ, কাগজ ছোড়া হলো। আরিয়া আবারও ভুজুং ভাজুং পেয়েছে। রাগে দুঃখে আরিয়ার মুখটা কাদো কাদো হয়ে গেল। তার কাগজে লেখা ওবায়দুল কাদের। হার নিশ্চিত জেনে আরিয়ার মুখটাও হয়ে গেল ওবায়দুল কাদেরের ছবির পোজের মতন। সেরকম পোজের মুখ করে আরিয়া আশেপাশে চাইল। খুবই থমথমে পরিস্থিতি, পিনপতন নীরবতা, কারো মুখে কথা নেই। সবারই চোখ নিষ্পিস করছে, একে অপরের দিকে তাকাচ্ছে সন্দেহের চোখে। কেউ কেউ তাকে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করছে তুই। সে আবার বিপরীতে মাথা নাড়ছে। সবার চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কখন কে কাকে ধুম করে মেরে দেয়। এরকম কঠিন উত্তেজনার পরিস্থিতিতে আরিয়ার চোখ গিয়ে পড়ল নিভানের উপর। নিভান তার দিকেই তাকিয়েছিল এক দৃষ্টিতে। তার চোখে মুখে কেমন কৌতুক, ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসি। আরিয়া কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। তাকে আরো একটু অপ্রস্তুত করতেই বুঝি নিভান আচমকা চোখ টিপ মারল। আরিয়ার মনে হলো তার নিঃশ্বাস আটকে গেছে। নিভানের অমন চাহনি, তার উপরে ওভাবে চোখ টিপ মেরে হালকা কিলিং মার্কা হাসি দেয়া আরিয়া এলোমেলো হয়ে গেল। নিঃসন্দেহে নিভান কিলার, এবং চোখ টিপটাও সে ইচ্ছে করিয়ে আরিয়ার জন্যই বরাদ্দ রেখেছিল। আরিয়ার মনে হলো নিভান তার উপর দয়া করলো, তাকে লাস্ট হওয়া থেকে বাঁচাতে পয়েন্ট ভিক্ষা দিতে চাইলো। তাই সে চুপ করে বসে রইল। সে জানে কে কিলার, কিন্তু সে বলল না। একদম শেষ পর্যন্ত মুখে কুলু পেটে রইল। তার চাই না কারো দয়া, কারো মায়া। কিলার খেলায় গোহারা হেরে মান সম্মান ডুবিয়ে আরিয়া ক্লান্ত পায়ে উপরে নিজের রুমে আসলো। ফুল স্পিডে ফ্যান ছেড়ে গায়ে লিয়ে দিল বিছানায়। এভাবে যে মান সম্মান খোয়াতে হবে সে বুঝতে পারেনি।
বারবার সে এভাবে ওই লোকের কাছে নাকানি চোবানি খাচ্ছে, অথচ আরিয়া তো করতে চাচ্ছে বিপরীতটা, কিন্তু সে পারছে না। তার খুব রাগ হলো বাবার উপর। বাবার উচিত ছিল তাকে একজন আউল ফাউল টাইপ বলদের সাথে বিয়ে দেওয়া, যাকে সে ইচ্ছা মতো নাচাতে পারবে। কিন্তু সবই তার কপাল। কপাল দোষে তার বিয়ে হয়েছে অতি স্মার্ট এক যুবকের সাথে, যাকে নাচাতে গিয়ে সে উল্টো নিজেই নাচছে, সেই যুবক তাকেই নাচাচ্ছে। কোনোভাবেই তার সাথে পেরে ওঠা যাচ্ছে না। আরিয়ার ভীষণ মন খারাপ হলো। সেই মন খারাপ নিয়ে সে ওভাবেই ঘুমিয়ে গেল। নিভান রাতে শুতে এসে দেখে গতকালের মতো আজও আরিয়া হাত পা ছড়িয়ে পুরো খাট নিজের দখলে নিয়ে ঘুমিয়ে আছে। নিভান কিঞ্চিত বিরক্ত হয়ে আরিয়াকে ধাক্কা মারতে গিয়েও মারল না। আরিয়ার আলু থালু চুলগুলো ছড়িয়ে আছে বিছানা মুখের উপর। এই প্রথমবারের মতো নিভান আরিয়াকে ভালো করে দেখল। আরিয়ার বয়স 21। বিয়ের সময় সে আরিয়ার পেপারে দেখেছিল, কিন্তু তাকে দেখে 21 মনে হয় না। মনে হয় সবে অষ্টাদশে পা দেওয়া তরুণী। ফর্সা গায়ের রং, পাতলা পাতলা চেহারা, ছোটখাটো দেহের গড়ন। সুন্দরীদের কাতারে তাকে বিনা বাক্য ব্যয়ে ওপরের শাড়িতে ফেলা যায়। নীলমন মুখশ্রীর আরিয়া ঘুমে তলিয়া আছে। তাকে দেখতে ভীষণ নিষ্পাপ লাগছে। বাতাসে অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে মুখের উপর পড়ছে। নিভানের মায়া লাগলো তাকে ধাক্কা মেরে ঘুম থেকে জাগিয়ে তুলতে। একবার ভাবলো তাকে উঠিয়ে একপাশে নিয়ে যাবে, তাই এগিয়ে গিয়ে আরিয়াকে ধরতে গিয়েও কোনো এক অদৃশ্য বাধার কারণে ধরতে পারল না। মনে দ্বিধা কাজ করলো, সংশয় কাজ করলো। মেয়েটা যদি ধরফর করে জেগে ওঠে, যদি ভাবে সে ঘুমের মাঝে সুযোগ নিতে চাচ্ছিল, তাই আর ধরল না, পিছিয়ে গেল। কিন্তু এভাবেও তো হয় না, হোক আরিয়ার ছোটখাটো শরীর। কিন্তু এভাবে বিছানার মাঝ বরাবর শুয়ে থাকলে নিভান শুতে পারবে না। কোমরে হাত দিয়ে আবারও আরিয়াকে আগাগোড়া নিরীক্ষণ করলো। অজান্তেই নিভানের মাথায় একটা ভাবনা উকি দিল। তার বিছানায় এভাবে অগোছালো হয়ে শুয়ে থাকা তরুণীটি তার স্ত্রী, নিভানের স্ত্রী, যার সাথে নিভানের বিয়ে হয়েছে। ভাবনাটা মাথায় উকি দিতেই নিভানের পেটের ভিতর কেমন কেমন করে উঠল। অদ্ভুত এক অনুভূতি হলো। দীর্ঘশ্বাস ফেললো। সে বিয়েটা মেনে নিয়েছে, আরিয়াকেও মেনে নিয়েছে, কিন্তু আরিয়া মানতে পারেনি, মানতে চাইছে না। জোর করে বিয়ে করানোর কারণে সে তার বাবাকে শাস্তি দেওয়ার জন্য খুবই বাচ্চামো একটা লজিক দাঁড় করিয়েছে। সে বিয়েটা ভেঙে দিবে, তাহলে তার বাবা শাস্তি পাবে। আরিয়া কথা বলার সময় খুব খুব বড় বড় কথা বললেও নিভান দেখেছে আরিয়া আসলে ঠিক বাচ্চাদের মতো। আজ খেলার শুরুতে নিভান একটু টিস করেছে বলে আরিয়া কি জেদ নিয়েই না খেলতে বসলো, যেন সে জিতে দেখিয়ে দিবে এমন কিছু। কিন্তু পুরো খেলার শেষে তখন তার অবস্থা ছিল দেখার মতো। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে যেন তখনই ভ্যা করে কেঁদে দিবে। তাই তো নিভান শেষবারে আরিয়াকে চোখ টিপটা মারলো, যাতে করে আরিয়ার একেবারে লাড্ডু গুড্ডু না হওয়া লাগে। কিন্তু মেয়ে হারবে, তবু তেজ কমবে না। গাঁট হয়ে বসে রইল, অথচ বলল না যে কে কিলার। কি অদ্ভুত! নিভান হাসলো। একটা বালিশ হাতে নিয়ে সে বেরিয়ে যেতে নিয়েও থমকে গেল। ফিরে এলো। আরিয়ার আলু থালু হয়ে এলোমেলো ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হতে আরিয়ার আলুথালু হয়ে এলোমেলো ছড়িয়ে থাকা চুলগুলো আলতো হাতে অতি সাবধানের সাথে মুখের উপর থেকে সরিয়ে দিল, এক পাশে গুছিয়ে দিল, যাতে চুলগুলো ঘুমে ব্যাঘাত না ঘটায়। এই মানব সেবা হঠাৎ সে কেন করলো সে জানে না। সবকিছু জানতে নেই, না জেনেও মাঝে মাঝে কিছু করতে হয়। নিভান না জেনেই এই অতি ছোট্ট কাজটি করলো। তারপর বালিশ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার আগে আস্তে করে নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে গেল। আরিয়ার ধারণা তার জীবন একটা নাট্যমঞ্চ। হর হামেশাই তার জীবনে কিছু না কিছু অদ্ভুত কাণ্ড ঘটে। তেমনি আজও এক অদ্ভুত কাণ্ড ঘটল। শুধু অদ্ভুত না, অতি অদ্ভুত। আরিয়াকে বিস্ময়ে হতবাক করে দেওয়ার মতো অদ্ভুত। সকাল সকাল প্রতিদিনের মতো সে এসেছে ভার্সিটি। তার জীবনে যে বিয়ে নামক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটাকে পাত্তা না দিয়ে সে নিয়মিত ভার্সিটিতে আসা যাওয়া করছে। তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা এমনভাবে নিচ্ছে যেন এটা খুব স্বাভাবিক। বিয়ের একদিন পরে বাড়ি ভর্তি মেহমান রেখে বাড়ির বউ ভার্সিটিতে যাবে, এটা অস্বাভাবিকের মতো কিছু নেই। তেমনি বিয়ের তৃতীয় দিন সে ভার্সিটিতে এসেছিল ফুরফুরে মেজাজে। তার মেজাজ ফুরফুরে থাকারও একটা কারণ আছে। জগতে সবকিছুর পেছনেই একটা কারণ থাকে। আরিয়ার ফুরফুরের মেজাজের পেছনের কারণ নিভান। গতরাতে নিভান তার সাথে শুয়নি, নিজের কাজিনদের সাথে শুয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেও নিভানের চাঁদ মুখ দেখা লাগেনি। গতকাল জবের ফার্স্ট ডেতে অ্যাবসেন্ট থেকে আজ 2 ঘন্টা আগেই নাকি বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। তাই আরিয়ার সাথে তার সাক্ষাৎ হয়নি। এটাই আরিয়ার মেজাজ ফুরফুরে হবার কারণ। বেশি দিন টিকে না
আরিয়ার ফুরফুরে মেজাজও তেমন বেশিক্ষণ টিকল না। আরিয়া আর মাহি প্রথম ক্লাস শেষে হাতে থাকা কলম নিয়ে গভীরভাবে গবেষণা করছিল। এই যে কলম, পৃথিবীর এক আশ্চর্য সৃষ্টি। এই কলম দিয়েই বাচ্চার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে মানুষের ডেথ সার্টিফিকেটও লেখা হয়। এই যে এই অতি গুরুত্বপূর্ণ বস্তু, এই কলম আবিষ্কারের বুদ্ধি কার মাথায় এসেছিল প্রথম? এসব নিয়ে গভীর ভাবনা চিন্তা চলছিল দুই বন্ধুর মাঝে। সেই ভাবনা চিন্তার মাঝে ঠুস করে কলম পড়ে গেল মাটিতে। আরিয়া ঝুঁকে বেঞ্চের নিচ থেকে অনেক কসরত করে কলম উঠিয়ে মাহির দিকে তাকাতেই দেখল মাহি হাঁ করে সামনের দিকে তাকিয়ে আছে। মাহির সেই হাঁ করা দৃষ্টি অনুসরণ করে সে নিজেও তাজ্জব বনে গেল। চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল। পুরো ক্লাসেরই একটা চাপা শব্দ খেলে গেল তাদের ডিপার্টমেন্টের ইংলিশের নিউ লেকচারারকে দেখে। ব্ল্যাক শার্ট, হাতা ফোল্ড করা, চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো পরিপাটি করে রাখা ড্যাশিং ইয়াং লেকচারারকে দেখে ক্লাসের মেয়ের মধ্যে খেলে গেল চাপা বিস্ময়। কেউ কেউ তো মুহূর্তেই খেয়ে ফেলল ক্রাশ। ফর্মাল ড্রেস আপে থাকা সেই লেকচারারকে দেখে আরিয়া হতভম্ব। পাশে থাকা মাহিও যেন তাজ্জব বনে গেল। সে নিচু স্বরে বলল, তার মানে যে মিস্টার এহসানের কথা শুনেছিলাম, সেই মিস্টার এহসান। আরিয়ার তো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলো। সে এতটাই হতভম্ব হলো যে অবচেতনেই প্রায় চেঁচিয়ে উঠল। আপনি এখানে? আরিয়ার বলা শব্দ দুটো ক্লাসে বোমের মতো ফাটলো যেন। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো একেবারে পেছনের সারিতে বসে থাকা আরিয়ার দিকে। নিভান চমকালো। চমকে দূরে থাকা আরিয়াকে দেখে তার মুখ থেকেও বেরিয়ে এলো, তুমি? ক্লাসের দু প্রান্তে দাঁড়ানো দুজন চমকে একে অপরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ক্লাসে বসে থাকা বাকি স্টুডেন্টগুলো বুঝলো না তাদের এই চমকানোর কারণ। তারা কি একে অপরকে চেনে? মুহূর্তেই শুরু হয়ে গেল শোরগোল। ক্যান্টিনে বসে অনবরত পা দুটো দুলাচ্ছে আরিয়া। সে অস্থিরতায় সে ঘেমে যাচ্ছে। মাথা উঁচু করে উপরে গড়গড় করে ঘোরা ফ্যানটার দিকে তাকালো। ফ্যান ঘুরছে অথচ বাতাস নেই। চারিদিকে রমরমা পরিস্থিতি। সবাই এসেছে সিঙ্গারা খেতে। জটলা বেঁধে বন্ধুরা মিলে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, হাসছে। খিলখিলিয়ে প্রাণ খোলা হাসি। তাদের সেই হাসি গল্পে চারপাশ মুখরিত হচ্ছে। তার মাঝে এক কোণে একটা চেয়ারে আরিয়া বসে আছে। তার চোখে মুখে অস্থিরতা, হতভম্ব, বিরক্তি, অসহায় সব ভাব পর্যায়ক্রমে প্রকাশ পাচ্ছে। এভাবে চক্রাকারে ঘুরছে তার অনুভূতির চাকা। সেই চাকায় পিষ্ট হয়ে সে তীব্র অসহায় বোধ করছে। অসহায় কণ্ঠে ঠোঁট উল্টে মাহির দিকে তাকিয়ে বলল, তাহলে এই সেই তোর ইয়াং ব্রিলিয়ান ভার্সিটি ক্রাশ স্যার? যাহ, ভাল লাগে না এই পৃথিবীতে এত এত ভার্সিটি থাকতে তাকে কেন আমার ভার্সিটিতে, আমার ডিপার্টমেন্টে, আমার ক্লাসে আসতে হবে ক্লাস করাতে? ওয়াই ম্যান, ওয়াই? দিস ইজ নট ফেয়ার, নট এট অল। মাহি বিরক্তি নিয়ে তাকালো। এই সামান্য একটা বিষয় নিয়ে এত হাইপার হওয়ার কি আছে সে বুঝতে পারল না। এতে ফেয়ার আনফেয়ারের কি আছে? জামাই বউ একসাথে ক্লাস করবি, জামাই করাবে, বউ করবি, ব্যাস। খুবই সুন্দর, খুব সুন্দর না, শুধু ব্যাপারটা অতি সুন্দর। এতে এত রিয়েক্ট করার কি আছে? আরিয়া প্রায় চেঁচিয়ে উঠল। রিকোয়েস্ট করবো না আমি রিকোয়েস্ট, তুই জানিস। খানিকটা থেমে আশেপাশে তাকিয়ে গলার স্বর এবারে হাই ভলিউম থেকে একদম লো ভলিউমে নিয়ে বলল, তুই জানিস যে আমি চাই না আমার বিয়ের ব্যাপারটা কেউ জানুক। আর এখন যদি সবাই জেনে যায় তাহলে কি হবে ভাবতে পারছিস? আর তাছাড়া এই এক ভার্সিটি ছিল আমার কমফোর্ট জোন। ইচ্ছে মতো থাকতে পারতাম, যা ইচ্ছা করতে পারতাম। এই একটা জায়গায় ভেবেছিলাম ওই ব্রিটিশটার চেহারা দেখা লাগতো না, কিন্তু এখন বাসায় ভার্সিটির সব জায়গায় ওই ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশ। মাহি অবাক হয়ে বলল, ব্রিটিশ কি জিনিস? ব্রিটিশ চিনিস না? চিনবি কি করে? খাটাস কিভাবে ব্রিটিশ চিনবে? খাটাস ব্রিটিশ একই জাত। দেখিস না ওই লোকের চেহারা কেমন ইংরেজদের মতো দেখতে, ব্রিটিশদের মতো, তাই সে ব্রিটিশ আর তুই হলি খাটাস। মাহি অবাক হলো। খাটা শুনেছে? ব্রিটিশ তো সে শুনেনি। তাদের কথার মাঝখানে তাদের ক্লাসের কয়েকজন মেয়ে আসলো তাদের দিকে। তাদের টেবিল ঘিরে দাঁড়ালো। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, এই আরিয়ানা, তুই আমাদের নীল স্যারকে চিনিস? আরিয়া ঢোক গিলল। এটারই তো ভয় সে পাচ্ছিল। এখন ওরা যদি জানতে পারে যে এটা আরিয়ার হাজব্যান্ড, তাহলে তার মান ইজ্জত সব শেষ। কারণ গ্র্যাজুয়েশনের আগে বিয়ে নয়। এই ডিবেটে আরিয়া পক্ষ থেকে তুমুল তর্ক বিতর্ক করে মেডেল পেয়েছিল। তাই সবাই জানে আরিয়া কখনোই গ্র্যাজুয়েশনের আগে বিয়ে করবে না।
এখন যদি জানতে পারে সে আরিয়াই অনার্স শেষ না করেই বিয়ে করে বসে আছে, তাহলে তার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। ভেবেই গা শিউরে উঠল আরিয়ার। সে সবার কাছে হয়ে যাবে হাসির পাত্র, না পাত্র না পাত্রী। সে সবার কাছে হয়ে যাবে হাসির পাত্রী। তাই তাদের এমন প্রশ্নে আরিয়া ঢোক গিলে মুখটা হাসি হাসি করে শুধালো। কেন তোদের কেন মনে হলো তাকে আমি চিনি? ওমা, মনে হবে না? তুই তখন ক্লাসে স্যারকে দেখে যেভাবে চেঁচিয়ে উঠলি, আর স্যার চেঁচিয়ে উঠলো, দেখে তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে তোরা পূর্ব পরিচিত। আরিয়া আর মাহি তাকালো একে অপরের দিকে, চোখে চোখে ইশারা হলো। এবার কি হবে? তখনই তাদের মাঝে একজন গদগদ গলায় বলল। এই মেয়ের মুখে এমন প্রশংসা শুনে আরিয়ার মুখ বিকৃত হয়ে গেল। করলার জুস খেয়ে মুখ তিতা হয়ে যেমন বিকৃত হয়ে যায়, ঠিক তেমন। নাক মুখ কুচকে সে তাকালো মাহির দিকে, চোখে চোখে প্রশ্ন করলো। এরা বলে কি এইসব? বিপরীতে মাহি মিটিমিটি হাসলো। তখন তাদের মধ্যে সেই প্রথম প্রশ্ন করা মেয়েটা বলল। কিরে বল না, কিভাবে চিনিস? তোর কোনো রিলেটিভস? কেমন রিলেটিভস? কি হয়? আরিয়া ঢোক গিলে বলল। আমার কেমন রিলেটিভ উনি আমার তারপরই ফট করে বলল। বাবার বন্ধুর ছেলে। হ্যাঁ, উনি আমার বাবার বন্ধুর ছেলে হয়। আমি জানতাম না আসলে আমাদের নিউ লেকচারার যে উনি, খুব একটা দেখা সাক্ষাৎ হয় নাই তো, তাই তো সেই জন্যই এইভাবে চমকে গিয়েছিলাম একে অপরকে দেখে। মাহি চোখ বড় বড় করে তাকালো। সে যতদূর জানে নিভান আরিয়ার বাবার কলিগের ছেলে, বন্ধু নয়, বড় ভাই ছোট ভাই টাইপ সম্পর্ক। আরিয়ার কথা শুনে তাদের মধ্য হতে একজন বলল। তুই কত লাকি রে আরিয়ানা, তোর বাবার বন্ধুর এত হ্যান্ডসাম একটা ছেলে আছে। পাশ থেকে আরেকটা মোটামুটি সুন্দর দেখতে মেয়ে দুঃখী দুঃখী গলায় বলল। আর আমার বাবার এরকম হ্যান্ডসাম ছেলেওয়ালা বন্ধুই নেই। তখনই তাকে গুতা দিয়ে আরেকজন চুল কালার করা সুন্দরী বলল। তখন মোটামুটি সুন্দর দেখতে মেয়েটা রেগে বলল। তখন চুল কালার করা সুন্দরী তার কালারফুল চুলগুলো হাত দিয়ে স্টাইল করে উড়িয়ে বলল। তাদের মাঝে একটা বড়সড় ঝগড়া বেঁধে গেল। আরও কিছু উৎসুক জনতা এসে ভিড় করলো তাদের ঝগড়া দেখার জন্য। ব্যাপারটা চুলোচুলির পর্যায়ে পৌঁছানোর আগেই ফাঁক পেয়ে আরিয়া আর মাহি ভিড় টেলে পড়িমড়ি করে পালিয়ে এলো। দূরে এসে দুজনেই বুক ভরে শ্বাস নিয়ে দূরে জটলা বেঁধে থাকা জায়গাটার দিকে তাকালো। তাদের ব্যাপারটা এখন চুলাচুলি পর্যায়ে পৌঁছে গেছে। মোটামুটি সুন্দর দেখতে মেয়েটা চুল কালার করা মেয়েটার চুল ধরে টান মেরেছে। সঙ্গে সঙ্গে সেই মেয়ের সেই কালার করা চুল হাতে উঠে চলে এসেছে। ওটার নকল চুল ছিল। এখন সেই মেয়ের চুলের অবস্থা খুবই করুণ। তার আসল চুল নেই বললেই চলে। তার চুল এইভাবে সবার সামনে খুলে ফেলায় সে এবার রাগে দুঃখে মোটামুটি সুন্দর মেয়েটা চুল ধরে টান দিল। বেঁধে গেল চুলুচুলি। তারা চুলুচুলির পর্যায়ে পদার্পণ করতে আরিয়া আর মাহি একে অপরের দিকে করুণ চোখে তাকালো। তার 2 সেকেন্ডের মাথায় দুজন হুহা করে হেসে উঠল। পেট ধরে ধরে হাসতে থাকলো। তাদের এই এক সমস্যা, দুজনে কোনো কারণে হাসি শুরু করলে সে হাসি আর থামে না। হাসতে হাসতে তাদের চোখে পানি চলে এলো। আপনি খবরদার ভার্সিটিতে কাউকে বলবেন না যে আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, এটাই আমাদের পরিচয়। আরিয়ার কথা শুনে নিভান ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে ভ্রুকুচকে তাকালো। সে তার ডিভানে শুয়ে আছে, বুকের উপর ল্যাপটপ, পরনে ট্রাউজার আর ব্ল্যাক গেঞ্জি, চুলগুলো এলোমেলো। খুব মনোযোগ দিয়ে সে ল্যাপটপ একটা কাজ করছিল। হঠাৎই আরিয়ার এমন কথায় ভ্রুকুচকে তাকালো। তার সামনে মাথায় পেস্ট কালারের টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। পরনে পাকিস্তানি ঢোলা ঢালা গোলাপি রঙের থ্রিপিস, বিশাল ওড়না কাঁধের একপাশে থেকে ঝুলে খানিকটা পড়েছে মাটিতে। সদ্য গোসল সেরে আশায় তার চোখে মুখে একটা স্নিগ্ধ ঠান্ডা ভাব। আরিয়াকে এক পলক দেখে নিভান আবারও চোখ রাখলো ল্যাপটপের স্ক্রিনে। সেদিকে চোখ রেখেই প্রশ্ন করলো। মানে আপনি দুনিয়ায় এত এত ভার্সিটি স্কুল কলেজ থাকতে আপনি কেন আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের টিচার হতে গেলেন? ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ঠান্ডা স্বরে নিভান বলল। সেম প্রশ্নটা তো আমি তোমাকেও করতে পারি। এত এত ভার্সিটি থাকতে তুমি আমার ক্লাসেই কেন? কথা বলছি ঠিকই, অথচ নিভানের চোখ ঘুরছে স্ক্রিনে। আরিয়া এবার খাটে গিয়ে বসলো নিভানের সামনাসামনি। ব্যস্ত নিভানকে আগাগোড়া ভালো করে দেখলো। সকালে দেখা ফর্মাল গ্যাটআপের চোখে চশমাওয়ালা নিভান আর বর্তমানের এলোমেলো চুলের ঢোলা গেঞ্জি আর ট্রাউজার পরিহিত নিভানের মাঝে বিস্তর তফাৎ। চট করে আরিয়ার মাথায় এক ভাবনা উকি দিল। নিভানকে ফর্মাল গেটআপ থেকে এরকম এলোমেলো চুলে এভাবেই বেশি আকর্ষণীয় লাগছে। কালো রংটা তার শুভ্র গায়ে বেশ ফুটছে। মেয়েদের উচিত ছিল এই গেটআপের
নিভানের উপর ক্রাশ খাওয়া ভাবনাটা মস্তিষ্কে আসায় নিজেই আশ্চর্য হলো আরিয়া। দ্রুত এসব আউট অফ কনটেক্স চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে ছেড়ে পড়ল। কথা সেটা নয়, মেইন কথা হলো আমি চাই না আমার ক্লাসের কেউ কিংবা আমার ফ্রেন্ডস কেউ, এমনকি পুরো ভার্সিটির কেউ জানুক আমি বিবাহিত, আমার বিয়ে হয়ে গেছে। স্ক্রিনের দিকে আগের মতো করেই তাকিয়ে নিভান বলল, কেন? ছেলেরা জানলে পাত্তা কম দেবে বলে? বিবাহিত রমণী বলে পেছনে লাইন লাগাবে না বলে? আরিয়া বিরক্ত হলো, বিরক্তি নিয়ে বলল, আপনি কি অলওয়েজ এক চামচ বেশি বোঝেন? আমি চাই না কেউ জানুক, কারণ আমি বিয়ের আগে গ্র্যাজুয়েশন না একটা বিতর্কে পার্টিসিপেট করেছিলাম। আমি সেখানে এতটাই তর্ক বিতর্ক করেছিলাম গ্র্যাজুয়েশনের আগে বিয়ে করলে মেয়েদের কি কি ক্ষতি, কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ব্লা ব্লা। মানে প্রতিপক্ষকে একেবারে এমন ভাবে কোণঠাসা করেছিলাম, তারপর থেকে ভার্সিটিতে আমি একটা পরিচিত মুখ হয়ে গেছি। আমি জিতেছিলাম, মেডেলও পেয়েছি। মানে সবাই জানে যে আমি কখনোই গ্র্যাজুয়েশন শেষ না করে বিয়ের পিড়িতে বসবো না। তাই এখন যদি জানতে পারে যে আমি অনার্সে, নো, আমার মানিজ্যত সব যাবে। আর তাছাড়া আমি তো এই বিয়েটাই মানছি না, দেখা গেল বিয়েটাই ভেঙে গেল। তাই আমি তাদের জানানোর প্রয়োজন বোধ করছি না। আরিয়ার শেষ কথা নিভান কিছুটা ব্যথিত হলো। কেন হলো জানে না, তবে সেটা উপরে প্রকাশ না করে